This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। নমস্কার, আরও একবার প্রেস কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। ঘড়িতে সময় বলছে বেলা 12টা, তার মানে প্রেস কর্নারে এখন সময় নজর রাখার সেই সব গুরুত্বপূর্ণ খবরের দিকে যেগুলো আজকে সারাদিনের সব থেকে বড় ইস্যু। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে আজ প্রেস কর্নারে, আমার সঙ্গে রয়েছে তনিষ্ঠা। আমি আপনাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে সমস্ত খবর এবং আপডেট দেবো আপনাদেরকে, এবং শুরুতেই আপনাদেরকে বাংলাদেশের ছবিটা দেখাবো, কারণ আজ প্রেস কর্নারে বাংলাদেশের যে অরাজকতার ছবি আপনাদেরকে দেখাতেই হবে, যে ছবি রীতিমতো শিউরে ওঠার মতো। যেটা আপনাদের বলছিলাম, একদম শুরুতেই আপনাদেরকে চট্টগ্রামের ছবিটা দেখাই। দেখুন, শেখ হাসিনা তিনি সেখান থেকে বিদায় নিয়েছেন, উধাও হয়েছেন, কিন্তু সেখানে অশান্তি যেন আরেক নাম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। সেখানে চট্টগ্রামের পুলিশ স্টেশনগুলোর ছবি আপনাদের দেখাবো। পালা বদলের পরও জ্বলছে বাংলাদেশ। যে ছবি আপনাদের দেখাচ্ছি পুরোপুরি ঝলসে গিয়েছে কোতোয়ালি থানা সহ চট্টগ্রামের একের পর এক থানার বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িও আস্ত নেই। দেখছেন সেই ছবিটা। থানার ভিতরেও ব্যাপক তাণ্ডব, ভাঙচুর, আগুন, প্রয়োজনীয় বহু জিনিস লুটপাট করে নেওয়া হয়েছে। কেউ ভাঙচুর করেছে, কেউ আবার সেই সময় আগুন লাগানোর কাজ করেছে। গত সোমবার ঠিক এইভাবেই শয়ে শয়ে লোক বাংলাদেশের বিভিন্ন থানায় হামলা চালিয়েছে, যে ছবি আপনারা দেখছেন। এবার আপনাদের আরো একটা ছবি দেখাই, বাংলাদেশের মিরপুর মডেল থানা, সেখানেও অগ্নিকাণ্ড। সেই ছবিটা আপনাদের দেখাবো। একের পর এক থানা জ্বলছে দাউ দাউ করে, উল্লাসের নামে উন্মত্ততা। দেখছেন সেই ছবি, পড়ছে বাংলাদেশ একাধিক থানায় আগুন। এখন পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই। দেখুন একবার ছবিটা, যে দুদিন আগেও এখানে একটা থানা ছিল। দেখুন ছবি, পুলিশের একাধিক গাড়ির কঙ্কালসার অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। থানার ভিতরে বহু আগ্নেয়াস্ত্র পুড়ে খাক হয়ে গেছে। আরো একটা শিউরে ওঠার মতো ছবি আপনাদের দেখাই, বাংলাদেশের উত্তরা পূর্ব থানা, সেখানেও অগ্নিসংযোগ। আপনারা জানেন যে ওখানে মার্চ হয়েছিল, মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে রাস্তায় অবস্থানে বসেন কয়েক হাজার বিক্ষোভকারী। সেই সময় রাস্তার পাশেই আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার সামনে অবস্থান করছিলেন পুলিশ কর্মীরা। হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়াতেই বিক্ষোভকারীরা আন্দোলন মিছিল শুরু করেন। সেই সময় কয়েকজন বিক্ষোভকারী পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে থানা দখলের চেষ্টা করেন। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানি গ্যাসের শেল ছুড়ে আত্মরক্ষার চেষ্টা করে। এরপর থানায় ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। আমাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি রয়েছেন রাজীব খান, রাজীব বাবু, আপনাকে স্বাগত। আমি যে বিষয়টা আপনাদেরকে জানতে চাইবো, যে বাংলাদেশে আমরা দেখছি যে আগুন জ্বলছে, হিংসার আগুন জ্বলছে, উন্মত্ততার আগুন জ্বলছে, এই আগুন নিভবে কবে? পরিস্থিতি কি আরো শোচনীয় হচ্ছে সেখানে? লেটেস্ট আপডেট। আমি সকালেই জানিয়েছিলাম যে আসলে বর্তমানে 2 দিন ধরে এদেশে কোনো আইন নেই, কোনো নিয়ম নেই, যা ইচ্ছা তাই চলছে। যে যার সাথে আগের ঝামেলা, সেই ঝামেলার রেশ যে করছে এখন। আর কোনো পুলিশ তো অনেক আগেই তারা তাদের দায়িত্ব পালন থেকে তারা সরে গেছেন, কিন্তু এই যে বিক্ষুব্ধ জনতা, তারা কিন্তু এক এক করে সবকিছু পুড়িয়ে দিচ্ছে। আপনি তো শুধু থানার কথা বলছিলেন, থানা ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প, কল কারখানা, অফিস আদালত কিছুই এই উন্মাত্ত শ্রেণীর মানুষের হাত থেকে রক্ষা পাচ্ছে না। এইখানে যে থানা তো অসংখ্য থানা, আপনি যে কটা নাম বললেন তার থেকে কয়েক গুণ বেশি থানা আক্রান্ত হয়েছে, পুলিশ ফাঁড়ি আক্রান্ত হয়েছে, এবং র্যাবের যে অফিস সেগুলো আক্রান্ত হয়েছে, এবং আক্রান্তের ধরনের একদম নৃশংসতার ছবি আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি। রাজীববাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাংলাদেশের শান্তি ফিরবে কবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। গোটা বাংলাদেশে এই মুহূর্তে যে অরাজকতার পরিস্থিতি রয়েছে সে বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রুপ ক্যাপ্টেন ডক্টর আর.কে দাসের সঙ্গে। ডক্টর দাস, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো ক্যাপ্টেন, যে এই গোটা বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে, সেই পরিস্থিতিতে প্রথম প্রশ্ন, ভারতের কতটা উদ্বিগ্ন থাকার প্রয়োজন আছে, নাম্বার 1। নাম্বার 2,
এই যে ভারতে এসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আশ্রয় চাইছেন, কিন্তু ভারতে তিনি এই মুহূর্তে রয়েছেন, এরপরে তিনি বিদেশে কোথাও একটা আশ্রয় খুঁজছেন, তার পরবর্তী গন্তব্য কি হতে পারে? আমার বেসিক দুটো প্রশ্ন আপনার কাছে। একদমই। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের কি কোনো ভয় আছে, আশঙ্কা আছে? নিশ্চয়ই আছে। কেন কি, আমি যুদ্ধর ব্যাপারটা আমি উড়িয়ে দিচ্ছি, যুদ্ধর কোনো চান্স নেই, কিন্তু এই যে যারা নাকি জঙ্গিরা জেল থেকে পালিয়ে গেছে এবং বাংলাদেশের যারা নাকি অ্যান্টি ন্যাশনালস, অ্যান্টি সোশ্যালস, এরা কিন্তু চেষ্টা করবে ভারতে ঢুকবার জন্য। আমরা জানি ভারত আর বাংলাদেশের মধ্যে 5টা রাজ্য আছে কমন বর্ডার্স, ম্যাক্সিমাম কিন্তু পশ্চিমবঙ্গ, এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, এই 5টা রাজ্য। এবার বিএসএফ ওরা নজরদারি করছে চারিদিকে বর্ডারে, কিন্তু যারা নাকি এই জঙ্গি ধরনের লোক আছে ওদের কাছে তো এখন ডকুমেন্টস থাকবে না, তো ওরা ফেক ডকুমেন্টস কিংবা সেই জঙ্গল দুর্গম পথ দিয়ে ভারতে ঢুকে তারপরে সেই ডকুমেন্টস বানাবে। তো আমাদের নট অনলি বিএসএফ বাট আমাদের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে পশ্চিমবঙ্গে এবং এই 5টা রাজ্য, সবাইকে কিন্তু সচেতন হতে হবে। ঠিক, ক্যাপ্টেন দাস, আমি আপনার কাছে আসছি। তবে এই মুহূর্তে এর পাশাপাশি আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি। গোটা বাংলাদেশে এই মুহূর্তে চরম নৈরাজ্য চলছে। আচ্ছা, এই রাশ কি চলে যাচ্ছে কোথাও একটা মৌলবাদীদের হাতে? অন্তর্বর্তী সরকার গঠনের পরেও দাউ দাউ করে চলছে গোটা বাংলাদেশ। সংকটে বাংলাদেশের সংখ্যালঘুরা, বাড়ি এবং ধর্মীয় স্থানে হচ্ছে হামলা। ঢাকা, শরীয়তপুর, ফরিদপুরে হিন্দু ধর্মীয় স্থানে দুষ্কৃতীদের তাণ্ডব। মেহেরপুরে ইসকনের মন্দিরে আগুন, খবর প্রথম আলো সূত্রে। তবে একটা আশার আলোও আছে। দিনাজপুরে হিন্দুদের সঙ্গে ধর্মীয় স্থান পাহারায় মুসলিমরা। ঢাকা কালী মন্দির পাহারা দিচ্ছেন মুসলিমরা। কুমিল্লায় হিন্দুদের বাড়ি এবং ধর্মস্থানও পাহারা দিচ্ছেন মুসলিমরা। হাটহাজারীতেও মন্দির পাহারা দিচ্ছেন মাদ্রাসার পড়ুয়ারা। এইভাবেই বাংলাদেশের দিকে দিকে এমন বহু মন্দির, সেগুলো পাহারা দিচ্ছেন কিন্তু মুসলিমরা। রাত জাগছেন সেখানকার পড়ুয়ারা। বাংলাদেশের চূড়ান্ত অরাজকতার প্রত্যেক মুহূর্তের ছবি তুলে ধরছি আমরা, কিন্তু তার সেই সুযোগ নিয়ে, অর্থাৎ সেই অরাজকতার সুযোগ নিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়তে পারে এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন যে সেই সম্ভাবনা রয়েছে। সীমান্তবর্তী রাজ্যগুলিকেও সতর্ক করা হয়েছে। হাসিনা আমলে চট্টগ্রামের শিবিরে আটকে রাখা হয়েছিল সেই রোহিঙ্গা শরণার্থীদের, কিন্তু এখন যে সতর্কবার্তা, সেই সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা যে এই যে বাংলাদেশের চূড়ান্ত অরাজকতা চলছে, সেই সুযোগে বাড়তে পারে রোহিঙ্গা অনুপ্রবেশ। এই নিয়ে কথা বলবো প্রসেনজিৎ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো এই মুহূর্তে, যে আর ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে? কেন্দ্রীয় গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছে সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে, এবং তার আর কি জানা যাচ্ছে যে কি হতে পারে বা কি হতে চলেছে, কতটা সতর্ক থাকা প্রয়োজন? দেখো, বাংলাদেশ জুড়ে একটা চরম অরাজক পরিস্থিতি। সেখানে এই মুহূর্তে রাস্তাঘাটে পুলিশ নেই, থানাগুলোতে পুলিশ নেই, বহু মানুষের, বিশেষ করে সেদেশে যারা সংখ্যালঘু তাদের ঘরবাড়ি জ্বলছে। সব মিলিয়ে একটা নৈরাজ্যর চেহারা বাংলাদেশের ফুটে উঠছে গোটা বিশ্বের কাছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে বিএসএফের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে। বাংলাদেশের চট্টগ্রামে রোহিঙ্গাদের যে শিবির আছে, সেই শিবিরের যারা রয়েছেন তারা এই সুযোগকে কাজে লাগিয়ে আরও একবার ভারতে প্রবেশের মরিয়া চেষ্টা চালাবেন। মেঘালয়, আসাম, বাঙ্গাল, পশ্চিমবঙ্গের সুন্দরবন, কুচবিহার, এই যে জল সীমান্ত, এই জল সীমান্তগুলোকে ব্যবহার করে দিনে বা রাতের অন্ধকারে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে বিএসএফকে যেমন সতর্ক করা হচ্ছে, তার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকেও জানিয়ে দেওয়া হচ্ছে এই ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে পারে। আরও একটা উদ্বেগের দিক আছে। কেন্দ্রীয় গোয়েন্দারা খবর পাচ্ছেন মায়ানমার চীন সীমান্তে যে ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো কার্যকলাপ করে, তারা আরও একবার বাংলাদেশের এই অরাজকতাকে সামনে রেখে সেখানে ক্যাম্প স্থাপন করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। পুরনো ইতিহাস যদি আমরা দেখি, এর আগে দফায় দফায় বাংলাদেশের নানা ক্যাম্প চালিয়েছে জঙ্গিরা। কেলো, আলফা, কুকিরা নিয়মিত যাতায়াত করেছে বাংলাদেশে। তুমি আমাদের সঙ্গে থাকো, যে তথ্য আমরা পাচ্ছি জামাত জঙ্গিরা
তারা ঢুকে পড়তে পারে সীমান্ত পেরিয়ে, এমনটাও জানতে পারা যাচ্ছে। এবং ভারত বাংলাদেশ সীমান্তে জরুরি বৈঠক করেছেন বিএসএফ এর কর্তারা, এমনটাও জানা যাচ্ছে। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এই বিষয়টা আপডেট নেব তোমার থেকে, যে বিষয়টা তুমি বলছিলে জামাত জঙ্গিরা তারাও ঢুকে পড়তে পারে এমনটাও জানতে পারা যাচ্ছে, তারাও ওত পেতে বসে রয়েছে। এটা নিয়ে কতটা সতর্ক থাকার কথা বলা হচ্ছে বিএসএফ এর তরফ থেকে? দেখো, বাংলাদেশে এই অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে ভারত বিদ্বেষী মৌলবাদীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের একাধিক কারাগারে লুট হয়েছে, বন্দীরা প্রকাশ্যে বেরিয়ে পড়েছেন। জামাতের একটা বড় অংশ ফের চেষ্টা করবে ভারত সীমান্তে এসে সেখানে নাশকতা বা ভারতে অস্থিরতা তৈরি করার। এই মর্মেই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাদের দুশ্চিন্তার মেঘ বাড়ছে। তার কারণ বাংলাদেশে এই যে শক্তি, সেই শক্তিকে হাসিনা সরকারের আমলে অনেকটাই দমন করা গিয়েছিল। যে কথাটা আমি বলছিলাম, আলফার ক্যাম্প গুড়িয়ে দেওয়া হয়, কেএলওদের ক্যাম্প বাংলাদেশে গুড়িয়ে দেওয়া হয়। নতুন করে এখন আশঙ্কার পারদ চড়ছে আবারও বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী এই ক্যাম্পগুলো এই সীমান্ত বরাবর, সীমান্তের ওপারে যদি সেট করা যায়, তাহলে কিন্তু সংশ্লিষ্ট যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো আভ্যন্তরীণ নিরাপত্তায় বড়সড় থ্রেট দেখা দিতে পারে। চট্টগ্রামের যে রোহিঙ্গা জঙ্গিরা সেখানে শিবির করে আছেন, তারা যদি অনুপ্রবেশে সফল হয়ে যান, তারা যদি জল সীমান্তগুলো ব্যবহার করতে পারেন, মেঘালয়, আসামের বরাক, পশ্চিমবঙ্গের সুন্দরবন, কুচবিহার, সেই এলাকাগুলোর যে বিস্তীর্ণ জল সীমান্ত এবং আনফেন্স সীমান্ত, অত্যন্ত চিন্তিত হওয়ার মতো বিষয়। অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো প্রসেনজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। তবে এই মুহূর্তে গ্রুপ ক্যাপ্টেন আর.কে. দাস, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। গ্রুপ ক্যাপ্টেন, আপনার থেকে যে বিষয়টা জানার, দুটো বিষয় আমরা তুলে ধরলাম। এক তো রোহিঙ্গা অনুপ্রবেশ, আর এক হচ্ছে জামাত জঙ্গিরা তারাও ওত পেতে বসে রয়েছে। সেক্ষেত্রে এই বিষয়টা, গোটা বিষয়টা কতটা চিন্তার? চিন্তা, কেন কি আমরা জানি যে এই যে আন্দোলন যেটা চলেছে গত 1.5 মাস ধরে, এটা কিন্তু ছাত্রদের আন্দোলনের আয়ত্তের বাইরে চলে গেছে। এখন ছাত্রদের কিন্তু এটা চালাচ্ছে না, এটা চালাচ্ছে জামাত, এবং জামাতের পিছনে আইএসআই রয়েছে। তো পুরো ব্যাপারটা কিন্তু ভারতের জন্য একটা চিন্তার বিষয়। আর সবার পিছনে কিন্তু রয়েছে চায়না। আমি গতকালও বলেছিলাম কি, চায়না পাকিস্তানের সাথে খুব ঘনিষ্ঠ, ওদের সাথে বন্ধুত্ব আছে। ওরা ভারতকে চারিদিকে একদম রিং করে রেখেছে। পাকিস্তান, মলদ্বীপ, শ্রীলঙ্কা, এবার বাংলাদেশ। এত বছর ভারতের সাথে বন্ধুত্ব ছিল, কিন্তু হাসিনাকে সরিয়ে এখন চায়না এবং পাকিস্তান ভারতের বগলে ঢুকে গেছে। তো ভারতের জন্য খুবই চিন্তার ব্যাপার। আর যে জামায়াত আছে জঙ্গিরা, ওরা কিন্তু বিভিন্ন ভাবে ভারতে ঢুকে সেই জঙ্গির কার্যকলাপ করতে শুরু করবে। তো ভারতের জন্য চিন্তার ব্যাপার নিশ্চয়ই আছে। বেশ, অবশ্যই আমরা আপনার সঙ্গে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। এর পাশাপাশি আমরা যে বিষয়টা গুরুত্বপূর্ণ নজরে রাখছি, সেটা হলো সীমান্তবর্তী এলাকাগুলোতে এই মুহূর্তে জামাত জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা কিন্তু বাড়ছে, যার ফলে হাই অ্যালার্টে রয়েছে বিএসএফ এর তরফে। গ্রামবাসীদের জানানো হয়েছে, কেউ যদি অর্থের প্রলোভন দেখিয়ে রাতে থাকতে চায়, তাহলে অবশ্যই যেন বিএসএফকে এত্তেলা করা হয়। বিএসএফ আমাদের সতর্ক করে দিল, বাংলাদেশিকে চাল এটা নিয়ে সতর্ক করে দিল। কি বললো যে গরু টরু বেড়াকাটার পাশে নিয়ে না যাইতে, রাত্রিবেলা বর্ডারের রাস্তায় না উঠতে। এখন আমরা সতর্ক থাকবো যাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আমাদের ইন্ডিয়ায় ঢুকতে না পারে। ইন্ডিয়া ঢুকলে তো আমাদের ক্ষতি না। হ্যাঁ, এরকম আসতে পারে যে রাতের বেলা যদি এরকম কেউ আসে, হ্যাঁ, তাহলে একটু অ্যালার্ট থাকতে বললো, যেমন বর্ডারের মানুষ আমাদেরকে অ্যালার্ট থাকতে বললো। অ্যালার্ট করা হচ্ছে মালদা সীমান্তকেও, কারণ মালদা সীমান্ত দিয়েও অনুপ্রবেশ আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে বিএসএফ এর হাতে রয়েছে 15 জনের একটি তালিকা। এই 15 জনই বাংলাদেশের বাসিন্দা। তারা সীমান্ত এলাকাতেই কোথাও রয়েছে বলে খবর। সীমান্ত এলাকা দিয়েই অনুপ্রবেশ হতে পারে বলে আশঙ্কা করছেন বিএসএফ কর্তারা। মালদা সংলগ্ন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ এলাকায় জামাতদের সংখ্যা বেশি, ফলে অনুপ্রবেশের আশঙ্কা এই সব এলাকা থেকে অনেক বেশি বলেই সতর্ক বিএসএফ এবং সেনা।